This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। যাদবপুর কি ক্রমশ হেনস্থাকারীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? মুক্তাঞ্চল এই কারণে বলছি, রাজ্যপাল হোক বা কেন্দ্রের মন্ত্রী হন অথবা রাজ্যের মন্ত্রী হন অথবা সাংবাদিক, যিনি যাচ্ছেন, যারা যাদবপুরের এই আচরণের বিভিন্ন সময় বিভিন্ন আচরণের বিরুদ্ধাচরণ করেছেন বা সেখানে কোনো প্রতিবাদ করতে গেছেন, প্রত্যেককেই হেনস্থা করা হয়েছে। সম্প্রতি রিপাবলিক টিভির সাংবাদিকদের রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আজকে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আছেন প্রথিতযশা আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমনদাকে স্বাগত। আর আছেন আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই এবং যাদবপুরের প্রাক্তনীয় বটে, তিনি পেশায় লেখক সাংবাদিক পার্থসারথী ঘো। আমি দুজনকেই এনকে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি পার্থকে বলবো ক্যামেরাটা একটু সরিয়ে নিতে, মুখটা বোঝা যাচ্ছে না। যাকে আমি প্রথমেই সুমনদার কাছে আসি। ছোট্ট অনুষ্ঠান হবে, আমরা ভেবেছিলাম 20 মিনিটের অনুষ্ঠান করব, কিন্তু আজকের অনুষ্ঠান আমরা 10-12 মিনিটেই শেষ করব। যেটা কথা হবে একদম সরাসরি, যেভাবে রিপাবলিক বলে চোখে চোখ রেখে, আজকে আমরা সেভাবেই কথা বলব। আচ্ছা সুমনদা, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং কলকাতার সাংবাদিক মহলে আপনি সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। আপনার কি মনে হয় যাদবপুরে গিয়ে যাদবপুরের যারাই বিরোধিতা করে, যাদবপুর তাদেরকেই হেনস্থা করে কেন? কি কারণ? এটা কি একটা হেনস্থাকারীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে? দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি প্রেসিডেন্সি এবং যাদবপুরে এই দুটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমি যখন প্রেসিডেন্সিতে পড়েছি তখন অবশ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল। এবং সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আমি এই দুটি কলেজেই বা বিশ্ববিদ্যালয়তেই তথাকথিত বাম শক্তিদের নির্বাচনে হারিয়েছি। ফলে ইউনিয়ন চালানোর একটা অভিজ্ঞতা আমার রয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, যাদবপুরটাকে বাম এবং অতি বামরা একটা নিজেদের মুক্তাঞ্চল বা অভয়ারণ্যে তৈরি করেছে। এবং খুব দুঃখের বিষয়, এই তৈরি করাটার পিছনে সেখানকার অধ্যাপকদেরও একটা মদত রয়েছে বা বদান্যতা রয়েছে। দেখুন, ওখানকার জুটার নেতারা একবারও বলেন না যে আপনি অমুক অধ্যাপককে, যিনি আপনার মতের সমর্থক নন, মানে যিনি বাম নন বা যিনি অতি বাম নন, তাকে কেন হেনস্থা করছে। সমস্যাটা হচ্ছে, এই আমার এক বন্ধু, আমাদেরই সহপাঠী ছিলেন যাদবপুরে, তিনিও একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি একটা চমৎকার লেখা লিখেছেন। যাদবপুরে একটা অদ্ভুত ইকোসিস্টেম চলে, আমরা এটাকে বলি লেফট ইকোসিস্টেম। অর্থাৎ আপনি যদি লেফটিস্ট হন তাহলে আপনি ইন্টারনালের পরীক্ষায় 10-এ 10 পাবেন, তাহলে আপনি ফার্স্ট ক্লাস পাবেন, তাহলে আপনার ওখানে চাকরি পেতে সুবিধা হবে। আর যদি আপনি বিরুদ্ধ রাজনৈতিক মতামতের হন, আমি নাম করতে চাই না, কিন্তু যদি মহিলা হন তাহলে আপনাকে হেনস্থা করা হবে। আমি রিপিট করছি, যাদবপুরের সবচেয়ে নামী বাম অতি বাম অধ্যাপকদের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ আছে, যেটা জুটা আড়াল করে। আর যদি আপনি, আবারও বলছি, যদি পুরুষ হন তাহলে আপনাকে ইন্টারনালে ফেল করানো হবে, যাতে আপনি নতজানু হতে বাধ্য হন, যাতে আপনি এই বাম অতি বাম ইকোসিস্টেমের সামনে আত্মসমর্পণ করেন। আর যদি আপনি আত্মসমর্পণ না করেন তাহলে আপনি ইন্টারনালে ফেল করবেন, আপনার রেজাল্ট খারাপ হবে, আপনার ফার্স্ট ক্লাস পাওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ফার্স্ট ক্লাস পাবেন না এবং পরবর্তীকালে যাদবপুরে চাকরি পাবেন না। যাদবপুরের এই তথাকথিত নামী যেসব অধ্যাপকরা, যারা সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় জ্ঞান দেয়, তারা পরীক্ষার সময় কি করেছিল, মানে যখন তারা 30 বছর আগে পরীক্ষা দিয়েছিল তখন কি করেছিল, সেই সব ইতিহাস আমার মনে আছে। আবারও বলছি, যাদবপুরের 94 থেকে 96 আমি ইউনিয়ন চালিয়েছি, এই এসএফআই অতিবামদেরকে হারিয়েছি। ফলে আই হ্যাভ এ ফেয়ার নলেজ হোয়াট দে ডু।
এরা একটা মুক্তাঞ্চল তৈরি করে রেখেছে। না, প্রশ্ন হচ্ছে, সুমনদা, প্রশ্নটা হচ্ছে you know better what they do, but I have a question. Why they do so? কারণ দেখুন, এদের তো আর বাইরে কোনো জায়গা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি ধরুন নির্বাচন হলো, এসএফআই জিতলো, যাদবপুর বিধানসভা এসএফআই সিপিএম জিততে পারবে, যাদবপুরের কাউন্সিলর ইলেকশন সিপিএম জিততে পারবে, বা যে আরএসএফ এর ছেলেটি চিৎকার করছে কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, তাকে যদি আপনি বলেন যে মানিকতলায় গিয়ে ইলেকশন লড়ো, জিততে পারবে? এরা হচ্ছে সব কলেজের রাজা, বিশ্ববিদ্যালয়ের রাজা, এবং সেখানে একটা মৌরসি পাট্টা কায়েম করে রেখেছে, যার জন্য আপনি যেটা বললেন, বাবুল সুপ্রিয় ঢুকতে গেলে তিনি হেনস্থা হন, ব্রাত্য বসু ঢুকতে গেলে তিনি হেনস্থা হন, ওম প্রকাশ মিশ্র অধ্যাপনা করতে গেলে তিনি হেনস্থা হন। কেন হেনস্থা হন? আবার আমি রিপিট করছি, হেনস্থা করার কারণটা হচ্ছে যে এরা বাইরে বেরিয়ে কোনোদিন কোন নির্বাচনে জিততে পারে না। আপনি যাদবপুর থেকে বেরিয়ে নির্বাচনে সফল হয়েছে এরকম একটি অতি বিপ্লবী ছাত্রের নাম আমাকে বলুন, তাহলে পুষ্পা প্রেসিডেন্ট থেকে বলুন। একটা আমরা যারা সাংবাদিকতা করি, আমরা তিনজনই সাংবাদিক এখানে, আমরা যারা সাংবাদিকতা করি আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, গলি কা কুত্তা। আপনি বলছেন এরা কি তাহলে সেই যাদবপুরের কুকুর, যে যাদবপুরের মধ্যেই তাদের ঘেউ ঘেউ সবকিছু? হ্যাঁ, তো তা না হলে যদি সাহস থাকতো, দেখুন আমি কারো নাম করতে চাই না, যদি সাহস থাকতো এসএফআই এর, তাহলে ব্রাত্য বসুকে নির্বাচনে হারাতো। ব্রাত্য বসুর গাড়িতে উঠে নাচবে কেন? আপনি ভুলে যাচ্ছেন যে যারা এসএফআই এর প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলছে, তাদের নেতা পলাশ দাস 2016, 2021 দুবার ব্রাত্য বসুর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার মধ্যে দ্বিতীয়বার 2021 তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো একজন যিনি জামানত বাজেয়াপ্ত নেতা, তারা তো বড় বড় কথা বলার অধিকার থাকে। আবার আমি বলছি, and I repeat, যেটা আমি রিপাবলিকের সাংবাদিকতাকে সমর্থন করি না, কিন্তু একজন সাংবাদিকের তার অধিকার আছে তার মতো করে কথা বলা। রিপাবলিক যে কথাটা বলেছে যে এরা কি সবাই পাকিস্তানের দালাল না জামাতের দালাল, তো আপনি বাংলাদেশের ঘটনার পর তো এই যাদবপুরের অতীব আমরা উৎসাহ পেয়ে গিয়েছে। তা না হলে আপনি একটা এত বড় করে পোস্টার দিলেন কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, কই আপনি লিখলেন না তো তিব্বত মাঙ্গে আজাদি? তাহলে আপনার আনুগত্য হচ্ছে বেইজিং এর প্রতি। আপনি এখনো ওই একটা অতি বাম ইকোসিস্টেমে বিশ্বাস করেন, যেখানে আপনি অভিযোগকারী, আপনি বিচারক এবং আপনি শাস্তি দেবেন। এরা কলকাতার বুকে একটা খাপ পঞ্চায়েত বা একটা বস্তার চালাতে চায়, যেখানে যখনই যে ঢুকে পড়ে তখনই তাকে বাধা দেওয়া হয়। এবং লক্ষণীয় হচ্ছে এরা কোনো অ্যান্টি এস্টাবলিশমেন্ট নয়, এটা ভুল ধরনের অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এরা রাজ্যের কেন্দ্রীয় সরকারের পয়সায় পড়াশুনো করে, তারপরে স্কলারশিপ পায়। আপনি যাদবপুরে এইসব বিপ্লবী অধ্যাপকদের কাছে যান, জিজ্ঞেস করুন এরা কেন্দ্রীয় সরকারের ডিআরডিও থেকে শুরু করে কত প্রজেক্টের টাকা পায়। তো তুমি যদি অত ভারত রাষ্ট্র বিরোধী হও, তাহলে ভাই ডিফেন্স রিসার্চের টাকা নিচ্ছ কেন? তুমি তোমার অধ্যাপনায় যাও না একটু চীন বা উত্তর কোরিয়া থেকে টাকা নিয়ে এসো। ভারত সরকারের ডিআরডিওর টাকা নিয়ে তুমি তোমার ইউনিভার্সিটিতে, তোমার ল্যাবে এমন ছাত্রদের তৈরি করছো যারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে। তুমি পশ্চিমবঙ্গ সরকারের টাকা নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ নিয়ে তুমি এত বড় বাম যে তুমি যখন আমি নাম করতে চাই না, যারা বাংলা বা ইংরেজির বড় বড় অধ্যাপক, তারা ফার্স্ট ক্লাস 7th হয়েও ফার্স্ট ক্লাস ফার্স্টকে বিট করে যাদবপুরে চাকরি পেয়েছিলেন। কি করে চাকরি পেয়েছিলেন? আবারও বলছি, বাম সিস্টেমের জন্য যে ওকে চাকরি দিতে হবে। একটা সমীর পুততুণ্ড বলে দিয়েছে না, সুজন চক্রবর্তীর পরিবারের কে চিরকুটে চাকরি পেয়েছে। এই যাদবপুরের প্রত্যেক অধ্যাপকের যখন চাকরি পেয়েছিলেন, আপনি যদি ইন্টারভিউ বোর্ড খোলেন, সেই বোর্ডে কতজন তাদের স্যারদের আত্মীয়, তাদের স্যারেরা ছিলেন, যাদবপুরে আজকে বসে আছে। আমি আবার বললাম তো, যদি সাহস থাকে, দেখুন আপনি যাদবপুরে দাঁড়িয়ে এভিবিপি কে বাধা দিচ্ছেন, তাহলে আপনি এভিবিপি কে হিমাচলে কি করে কাউন্টার করবেন? হিমাচলে ওরা বলবে যে আমার রাজ্য, আমি এখানে তোমাদের ঢুকতে দেবো না। এটা কোনো গণতন্ত্র? আবারও বলছি, এরা স্ট্যালিনিস্ট, একটা খারাপ গণতন্ত্র, একটা স্বৈরতন্ত্র যাদবপুরে কায়েম করে রেখেছে, যেটা ওরা ভাঙতে দিতে চায় না। আর এই স্বৈরতন্ত্রের মধ্যে যেমন চীন বা উত্তর কোরিয়া হয় না, আপনি পড়বেন
আপনি পাশ করবেন, আপনি চাকরি পাবেন, তারপর আপনি তাত্ত্বিক বা জ্ঞানী বলে প্রচারিত হবেন। এত যদি যাদবপুরের গত 30 বছরের এই অধ্যাপকদের এত দম থাকে, ভারত রাষ্ট্রের অন্য কোনো ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে দেখাক না, একটা বিদেশে চাকরি পেয়ে দেখাক না, তখন তো যেতে পারে না। তখন কারণ এদের যাদবপুরের মামা কাকা দাদু যাদের ধরে যাদবপুরের চাকরি পেয়েছে, প্রগতিশীল সেজেছে, তারা তো অক্সফোর্ডে বসে নেই। ঠিক বলেছেন সুমনদা, একদম ডিটেলে বললেন। আমি পার্থর কাছে যাব। পার্থ, তুমিও যাদবপুরের প্রাক্তনী এবং তোমার কাছে প্রশ্ন, যাদবপুরে কেন এরকম বারবার হচ্ছে? সুমনদা তো ব্যাখ্যা করলেন, তুমি তোমার মতন করে বলো। নমস্কার প্রবীরদা, নমস্কার এনকে ডিজিটালের সকল দর্শক এবং যারা আমাদের দেখছেন অনুষ্ঠান, তাদের একজন যাদবপুরের প্রাক্তন ছাত্র হিসেবে সবাইকে আজকে শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যা বলছে যে আজকের অনুষ্ঠানের যে শিরোনাম, যে যাদবপুর না হেনস্থাপুর, এটা খুবই সঙ্গত। সত্যি কথা বলতে যাদবপুর যেভাবে যে আচরণ করছে দিনের পর দিন, আমার বেশ কিছুদিন আগে একটা কথা মনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুন হয়েছিলেন শুধুমাত্র অমৃতসরের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে তার আর্মি বা ফোর্স যখন ঢুকেছিল, যারা দেশ বিরোধী শক্তি, সেইখানে ইন্দিরা গান্ধীকে তার পরিণাম চোকাতে হয়েছিল তার প্রাণ দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে আমি ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করলাম, যে যাদবপুর যেন ইন্দিরারই একটা সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে। এবং খুব অস্বীকার করার জায়গা নেই, যারা নিজেদের মার্ক্সবাদী বা মাওবাদ বা মাওসেতুং বা স্টালিন, পল পট, চেসেস্কুর উত্তরসূরি বলে দাবি করে, তারা কি আদৌ স্বাভাবিক মানুষ? তাদের চাল চলন, তারা নিজেদের খুব বিরাট বিজ্ঞ বলে মনে করে, কিন্তু তারা কোনোদিন কি কোনো সমাজের কোনো কাজে আসে? তারা শুধুমাত্র একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কুক্ষিগত করে সাধারণ মানুষকে অনেক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকের অনেক, আমারও অনেক স্বপ্ন ছিল বা আছে, অনেক নতুন নতুন পড়ুয়া আছে। স্বপ্নদীপ একটি বাচ্চা ছেলে গ্রাম থেকে এসেছিল যাদবপুরে পড়তে, তাকে কিভাবে র্যাগিং করে এই বাম অতিবাম ছাত্রদের প্রবল র্যাগিং এর মুখে কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, সেটা খুব বেশি দিনের নয়, আপনারা সবাই জানেন। তার মানে এই যদি যাদবপুর হয়, এই শিক্ষিত মানুষেরা নিজেদের দাবি করে যে স্টালিনিস্ট পার্টি, যে স্টালিন, আমার তো মনে হয় হিটলার বা মুসোলিনিকে পৃথিবীতে অত্যাচারী বলে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু কমরেড স্টালিন সব থেকে বড় অত্যাচারী ছিলেন। এবং সেই স্টালিনের উত্তরসূরি এই কমিউনিস্ট, এসএফআই, এআইডিএসও বা মাওপন্থী বা মাওবাদী যেসব সংগঠন, ছাত্র সংগঠন আছে, এরা পুরো মগজ ধোলাই হয়ে গিয়েছে এদের। পার্থ, মানুষকে মানুষ বলে গণ্য করে না। পার্থ, আমাদের, আমি সুমনদাকেও বলছি, আমাদের শুধু রাশিয়া যেতে হবে না, আমাদের শুধু স্ট্যালিন দেখতে হবে না, মাওসেতুং দেখতে হবে না। আমরা জ্যোতিবাবুকে দেখেছি, বছর বছর গণহত্যা হয়েছে পশ্চিমবাংলায়। মরিচঝাপি, বিজন সেতু, নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, সুচপুর, নানুর, মানে রাত শেষ হয়ে যাবে, এই লিস্ট শেষ হবে না। সুমনদার কাছে আসবো। সুমনদা, বামপন্থী মানেই কি এভাবে অত্যাচারী হয়ে ওঠা? বামপন্থা কি এটাই শেখায়? না, আমি বিশ্বাস করি না যে এরা সত্যিকারের বামপন্থী। আমি বিশ্বাস করি যে এরা এক ধরনের চরমপন্থী, জীবনে ফ্রাস্ট্রেটেড, অন্য জায়গায় জায়গা পায় না। তাই আপনি একটা কথা বলুন না প্রবীর বাবু, আপনি যে কলেজে পড়েছেন সেই কলেজে বা সেই বিশ্ববিদ্যালয়ে আপনি কতবার ফেরত যান? যাদবপুরের প্রাক্তনীদের যাদবপুরে কি এত মধু আছে যে তাদের রোজ যেতে হয়? আপনি টিসিএস এর চাকরি পেয়ে গেছেন, যে যিনি গ্রেফতার হয়েছিলেন ফলে জামিনও পেয়েছেন, তিনি, তার বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূলপন্থী শিক্ষাকর্মীদের অফিসে আগুন দেওয়ার সময় ছিলেন। আপনি যদি টিসিএস এ চাকরি করেন, তাহলে আপনার যাদবপুরে ফেরত যাওয়ার এত মধু কিসে? আমাকে এইটা যদি বলে দেন।
আর আপনি যদি আমাকে বলেন, দেখুন আমি বামপন্থাকে যে দৃষ্টিকোণ থেকে দেখব, সেই বামপন্থা মানে অন্যের অত্যাচার না। যদি এরা সত্যিকারের বামপন্থী হতো, ঘটনাচক্রে যে 1 মার্চ ঘটনাটা ঘটেছিল, সেই দিন আমিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে গাঁজা নিয়ে একটা পোস্টার আছে? নেই। সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একটা পোস্টার আছে? নেই। সেখানে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে একটা পোস্টার আছে? নেই। এটা আমি আবার বলছি, এক ধরনের সুবিধাবাদ, একটা ফ্যাশন, জানেন তো। মানে আমি এই এলিটিজমের মধ্যে দিয়ে গেছি, যে আমি না যাদবপুরের অতি বাম, বাইরে বেরিয়েই আমি প্রথম বাবাকে কাকাকে ধরবো যে আমেরিকা যাওয়ার একটা স্কলারশিপ করে দাও তো, তারপরে আমেরিকা থেকে বসে বসে বিরাট বিরাট বক্তৃতা দেব যে ভারতবর্ষের গণতন্ত্র কি হচ্ছে। তুই গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একবার বল, তোমার সাহস থাকলে ভাই, তুমি যাদবপুর থেকে পড়ে আমেরিকায় আছো, একটা যাও না ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখাও, তোমার গ্রিন কার্ড বাতিল করে তোমাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। আমি আবারও বলছি, এই যে শখের বিপ্লব, এই শখের বিপ্লব আদতে যাদবপুরের পড়াশোনার ক্ষতি করছে। আপনি যদি যাদবপুরের গোটা সিস্টেমটায় দেখেন, এই যে ইকোসিস্টেমটা বাম বা অতি বামে, এটা কতজন? 100 জন, 200 জন? বাকি যে 2000 জন গ্রাম থেকে পড়তে আসে, যারা ভালো স্কলারশিপ নিয়ে আসে, আমি ওই ছাত্রটির নাম করতে চাই না, যে ইঞ্জিনিয়ারিং এ আত্মহত্যা, যে মানে তার মৃত্যু হয়েছিল, সে তো নাবালক ছিল। তা তাদের তো পড়াশোনার ইচ্ছে থাকে। যে মেয়েটি বর্ধমান থেকে কিংবা কোচবিহার থেকে পড়তে আসে যাদবপুরে, তার তো পড়াশোনার ইচ্ছে থাকে। তার তো রোজ সকালবেলা ক্লাস বয়কট, বিপ্লব, কি বলে ভেনেজুয়েলায় কি হচ্ছে, এসব নিয়ে আগ্রহ নেই। সে একটা পড়াশুনো করে চাকরি পেতে চায় বা চাকরির বাজারে প্রবেশের অনুমতিটা চায়। এই আবার আমি রিপিট করছি, 100-150 চূড়ান্ত ধান্দাবাজ বাম এবং অতিবাম, যারা আবার আপনি দেখবেন, আপনি যে 30 বছর আগে যে ছেলেটি এসএফআই করতো, সেই এখন ওখানে বাংলার নামী অধ্যাপক এবং বিরাট তাত্ত্বিক সেজে বসে থাকে। সে এটা বলে না সে ছিল ফার্স্ট ক্লাস 7, সে কি করে যাদবপুরে চাকরি পেল, তার চাকরির জন্য সেই সময় সিপিএম কি কি ম্যানিপুলেট করেছিল আমরা সব জানি। সিপিএম কিভাবে ম্যানিপুলেট করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ে অনিল বিশ্বাসরা লোক ঢোকাতেন, সেই সব ইতিহাস যেন আমাদের কেউ বলতে আসে না। সমীর পুততুণ্ড একবার বলেছিলেন সুজন চক্রবর্তী, তারপরে সেই যে ধা হয়ে গেলেন আর ফিরলেনই না। সিপিএম এর কারা কিভাবে চাকরি পেয়েছে বিশ্ববিদ্যালয় কলেজেতে, তার প্রত্যেকটা মানে পরীক্ষা দেওয়ার আগে সিপিএম এর নেতাদের কোথায় চাকরি পাবে তারা ঠিক হয়ে যেত। ঠিক আছে, আমি এইসব প্রশ্নে ঢুকছি না। আমার প্রশ্ন হচ্ছে 25 বছর ধরে আপনি যেটা বললেন, পশ্চিমবঙ্গকে তুমি লুট করেছো, তুমি পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েছো, সব করেছো। এবার একটা অন্য শাসন এসছে, সেই শাসনকে তুমি নিজের মতো করে কাজ করতে দাও। আমি আবার বলছি, আমি বিজেপির রাজনীতির বিরোধী, কিন্তু বাবুল সুপ্রিয় যদি বিজেপির রাজনীতিক হিসেবে, বাট ফর দ্যাট ম্যাটার দিলীপ ঘোষ বা ফর দ্যাট ম্যাটার শুভেন্দু অধিকারী যদি যাদবপুরে কোনো সেমিনারে বক্তৃতা দিতে যান, আমি তারপর তার গাড়ির উপর উঠে নাচবো কেন? এটা কোন ধরনের গণতন্ত্র? আবারও বলছি, এরা আসলে বস্তারের মডেলটা দেখেছে তো, দণ্ডকারণ্যটাকে যাদবপুরে তুলে আনতে চায়। এবং ভুলে যাবেন না, আজ যারা বড় বড় কথা বলছে যে যাদবপুরে অমুক বিদ্রোহী ঐতিহ্য আছে, ঠিক যাদবপুরে গোপাল সেনের খুনের ঐতিহ্যও আছে। এরা এদের পূর্বপুরুষ মানে রাজনৈতিক ভাবে যারা পূর্বপুরুষ, তারাই গোপাল সেনকে খুন করেছিল। আমরা সেটা ভুলে যাব? কোন বিশ্ববিদ্যালয় উপাচার্যকে খুন করা যে পরিমাণ অপরাধ, আজকে এরা প্রতিদিন যারা তৃণমূলপন্থী অধ্যাপক, সে মনোজিৎ মন্ডল হোক, সে সেলিম বক্স মন্ডল হোক, সে ওম প্রকাশ মিশ্র হোক, তাকে পেটাচ্ছে। এটা কোনো ভদ্রতা? দেখুন, আবারও বলছি, এটা পশ্চিমবঙ্গ বলে এই যথেচ্ছাচার চলছে। যদি এটা যোগীর রাজ্য হতো, এই প্রত্যেকটা বাম অতিবাম ছাত্রের বাড়িতে রাত্রিবেলা পুলিশ পৌঁছে যেত, তখন এরা বুঝতে পারতো ঠেলার নাম বাবাজি। কিন্তু আমি এই জায়গাটায় আসতে চাইছি সুমনদা, এই জায়গাটাতেই আসতে চাইছি। আমার পার্থর কাছে প্রশ্ন, সুমনদা বললেন যে এটা বড়জোর 100-200 লোকের ছেলে মেয়েদের কাজ, এবং বাম আমল হলে এই ছেলে মেয়েদের বাড়িতে পুলিশ গিয়ে তাদেরকে রাত্রিবেলা তুলে আনতো, তাদের বাড়ির লোককে হেনস্থা করতো বা বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করতো।
আমার একটা প্রশ্ন তোমার কাছে, তোমার কাছে, তাহলে এই সরকার এই মানে শিরদাঁড়াটা সোজা করে এই কাজটা করতে পারছে না কেন? এই 200 জন ছাত্রর জন্য পুরো যাদবপুরের বদনাম হচ্ছে, পুরো রাজ্যটার বদনাম হচ্ছে কেন? রাজ্য সরকার সেরকম ভাবে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমার মনে হয় আমাদের সরকার ছাত্রদের বিষয় বলে একটু সফট কর্নার নিয়েছে, কিন্তু যাদবপুর দিন দিন ধরে যেভাবে আমাদের দেশ বিরোধী, বাঙালি বিরোধী, জাতিসত্তা বিরোধী হয়ে উঠছে, তাতে সরকারকেও আর বেশি দিন হাত গুটিয়ে থাকা মনে হয় ঠিক হচ্ছে না। সরকার চেষ্টা করছে, মানে শিক্ষামন্ত্রী চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ব্রাত্যবাবু, চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে তিনি মার পর্যন্ত খেয়েছেন ছাত্রদের হাতে। অত বড় একজন অধ্যাপক, একজন নাট্যকার, একজন অভিনেতা, তাকে রাজ্যের শিক্ষামন্ত্রী, তাকে ছাত্রদের হাতে এইভাবে মার খেতে হয়েছে। আমরা ছোটবেলায় মাস্টারমশাইদের হাতে আমরাও অনেক মার খেয়েছি, কিন্তু সেটা ছিল রাজ্য সরকার চুপ কেন? হ্যাঁ, আরেকবার। তারপরেও রাজ্য সরকার চুপ কেন? তার রাজ্যের মন্ত্রী মার খাচ্ছেন, তারপরেও রাজ্য সরকার চুপ। হ্যালো, আমার মনে হয় পার্থ শুনতে, আমার মনে হয় ওইভাবে বিষয়টা না দেখে যাদবপুরে একটা জাতীয়তাবাদী কনসেপ্ট, জাতীয়তাবাদী যাদবপুর গড়ার মানসিকতা নিতে হবে। আমাদের এই বাংলাতে প্রচুর মনীষী জন্মেছেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, যারা সমাজ সংস্কার ঘটিয়েছেন। বিধবা বিবাহ প্রবর্তন হোক, আর সতীদাহ প্রথার মতো একটা ভয়ঙ্কর প্রথা, যেটা এখনো বিজেপি শাসিত রাজস্থানে কিছুদিন আগে পর্যন্ত একজনকে মারা যেতে হয়েছে, একজন সতীকে সতীদাহ প্রথা। আমাদের প্রসঙ্গ সেটা নয়। আমি চাই, বাংলায় অনেক মনীষী আছে যারা মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, পল পট, চেসেস্কু, এদের থেকে হাজার গুণ জাতীয়তাবাদী, দেশপ্রেমী। আমাদের সরকারের উচিত। আমি তোমার কথা বুঝতে পেরেছি পার্থ। আমি আজকে শেষ প্রশ্নটা সুমনদাকে করবো। সুমনদা, আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট প্রত্যেকটি ব্যাপারে, রাজ্যের প্রত্যেকটি ব্যাপারে তারা ইন্টারভেন করছে, রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে, ভর্ৎসনা করছে, কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী পাঠাতে বাধ্য করছে। এক্ষেত্রে হাইকোর্ট মুখে কুলু পেটে বসে আছে কেন? এটা মনে হচ্ছে আপনার যে কেন এটা করছেন তারা? প্রবীর বাবু, আমি যতদূর জানি যে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে যাদবপুরের নিরাপত্তা বাড়ানোর জন্য বা সিসিটিভি বাড়ানোর জন্য। কিন্তু ওভারঅল আপনি যে আগের প্রশ্নটা পার্থকে করলেন, আমি যদি সেটাকে এক্সটেন্ড করে বলি, প্রেসিডেন্সি এবং যাদবপুরের ক্ষেত্রে আমরা একটা লিনিয়েন্সি দেখাই, সেটা বিচার ব্যবস্থার তরফ থেকে, সেটা মিডিয়ার তরফ থেকে। মিডিয়ায় তো ধরুন হাফ যাদবপুর আর প্রেসিডেন্সির লোক আছে, এবং তারা মনে করে যে তাদের এখনো ওই বিপ্লবকে সাপোর্ট করাটা দায়িত্ব। আমার মতো দু একজন ব্যতিক্রম ছাড়া যারা বলে যে ওরা প্রেসিডেন্সি এবং যাদবপুরে সরকারের পয়সায় মৎস্যন্যায় করছে, এটা ছাড়া সাংবাদিকদের মধ্যে যারা মিডিয়ায় চাকরি করেন প্রেসিডেন্সি এবং যাদবপুরের প্রাক্তনী, তারাই যাদবপুর এবং প্রেসিডেন্সি যথেচ্ছাচারকে উৎসাহ দেন, মিডিয়াতে প্রমোট করেন, এবং সরকারের বিরুদ্ধে, সে সরকার রাজ্য কেন্দ্র, তাদের বিরুদ্ধে মিথ্যে কথা লেখে। এবং সেটা সবচেয়ে দুঃখজনক বিষয়। আমি যাই হোক, কাক হয়ে কাকের মাংস খাওয়া উচিত না, আমি সেই সাংবাদিকদের অতি বিপ্লবী সাংবাদিকদের গেলাম না। সমস্যা হচ্ছে, আবার শুধু একটা পয়েন্ট বলে দিই, সেই অতি বিপ্লবী সাংবাদিকরা চাকরি করেন বুর্জোয়া কাগজে, সোশ্যাল মিডিয়ায় এসে যাদবপুরের সপক্ষে বিরাট কথা রেখে যে যাদবপুরে কেন মানে পুলিশ পাঠানো হবে, যাদবপুরে অমুক হবে। ঠিক আছে, ওনার নিজের প্রতিষ্ঠানে যদি মানে মালিককে ধরে পেটানো হয়, তাহলে মালিক কি করবে সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে, সেটা জিজ্ঞেস করার সাহস নেই। সবসময় মালিকের কাছে গিয়ে, মালিক যদি গোয়েঙ্কা হয়, অমুক হয়, একদম হাত জোর করে তখন বলেন প্রভু বাপ, শুধু বেরিয়েই যাদবপুরের ক্ষেত্রে বিপ্লবী হয়ে যায়। নাও কামিং ব্যাক টু যাদবপুর এন্ড হোয়াট গভর্নমেন্ট কেন করছে না বা হাইকোর্ট করছে না, ওই যে বললাম একটা লিনিয়েন্সি আছে। দেখুন, এলিট ইনস্টিটিউশন হওয়ার তো একটা সুবিধা আছে, যে আপনি যদি এই একই কাজ একজন অধ্যাপককে মারধর যদি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে করতেন,
এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি তৃণমূল হতো বা এবিভিপি হতো, আপনি এতক্ষণে চিৎকারের বন্যা বয়ে যেত। গৌরবঙ্গের আদর্শ নেই, পড়াশোনা নেই, গৌরবঙ্গে অমুক হয়েছে তমুক হয়েছে। বা বর্ধমানে যদি এই ঘটনাটা ঘটতো যে একজন অধ্যাপককে বা শিক্ষামন্ত্রীর গাড়ির উপর উঠে কেউ নেচেছে, তাহলে আপনি দেখতেন এতক্ষণে এত বড় বড় মানে বিরাট বড় কাগজে মানে উত্তর সম্পাদকীয় বেরিয়ে গেছে যে এইভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু যাদবপুর হোলি কাউ, যাদবপুর প্রেসিডেন্সি, জেএনইউ, এটা হোলি কাউ, এরা এটা বুঝতে পারছে না। আবারও আমি আগেও একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছি, আবারও বলছি, আপনি যখন এত অতি বামের দিকে ঠেলবেন না, অতি দক্ষিণের আসতে সুবিধে হয়ে যায়। জেএনইউর উদাহরণ থেকে বুঝুন, জেএনইউতে এই অতি বিপ্লবের জন্য এখন বিজেপি পুরোটা নিয়ন্ত্রণ করছে। এমন একজন উপাচার্যকে বসাতে পেরেছে যে যথেচ্ছাচারে নিয়োগ করছে। আপনি এখন আর ঠেকাতে পারছেন না। এবারই অতি বিপ্লবীদের সমস্যা হচ্ছে, এগেন আই রিপিট, যে পেন্ডুলামের ঘড়িটাকে এরা এমন দিকে নিয়ে চলে যেতে চাইছে যে এরপর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, অন্য কোনো প্রশাসন আসবে, সেদিন এখানে পুলিশ ঢুকবে, মিলিটারি ঢোকাবে, এরা তখন এরা সিধে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত সহনশীল, দায়িত্বশীল রাজনীতিক। ব্রাত্য বসু, আমি ব্রাত্য বসু নাট্যকার ফাট্যকার ছেড়ে দিচ্ছি, ব্রাত্য বসুর জায়গায় যদি ক্লাস 8 পাস কোন লোক মন্ত্রী হতো, তাকে পেটানোর অধিকার আমাদের আছে নাকি? তাকে গালাগাল দেওয়ার অধিকার আমাদের আছে নাকি? কোন বিরুদ্ধ মতের অধ্যাপকরা সভা করছে, সেই অধ্যাপিকাদের শাড়ি ধরে টানা, এর চাইতে বড় শ্লীলতাহানি কবে হয়েছে? মোহাম্মদ সেলিম সন্দেশখালী নিয়ে কথা বলেন, ওনার সাহস আছে কোনোদিন যাদবপুরের মহিলা অধ্যাপিকাদের সঙ্গে যা হয়েছে সেটা বলার? দেখুন, আবার আমি বলছি যে, এবং এটার পলিটিক্যাল ফলআউটটা আরো ডেঞ্জারাস। আপনি যদি দেখেন যে যাদবপুর যতবার ইস্যু হয়েছে, ততবার বাম এবং অতিবামেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যারা যাদবপুর থেকে বেরিয়ে ইলেকশন লড়তে গেছে, আমি নাম করে করে বলছি, তাদের ইলেকশনে কি ফলাফল হয়েছে? আপনি মানে সমস্যা হচ্ছে, এরা তো সব একটা ইকোসিস্টেমে বাস করে। এরা জানে না মাছের দোকানের লোকটা, বাসের লোকটা যাদবপুরকে কি ঘৃণার চোখে দেখছে। বলছে ভাই ওখানে পড়াশোনা করতে পাঠাবো না, ওখানে পড়াশোনা করতে পাঠালে এই ধরনের ঘটনা ঘটে। এরা যাদবপুরের বদনাম করলো, প্রেসিডেন্সিকে ধ্বংস করে দিল এই বাম এবং অতিবাম ইকোসিস্টেম, এবং এদেরকে মহান সাজানোর জন্য মিডিয়ার একটা অংশ, তথাকথিত সোশ্যাল এলিটের একটা অংশ ও যাদবপুর, ওখানে না রোজ লেনিন সকালবেলা নেমে লেকের পাশ দিয়ে ঘোরেন, ফলে লেকের চারপাশে কিছু করা যাবে না। আরে লেনিনকে নিজের দেশে রাশিয়ায় কি অবস্থা সেটা দেখে এসো না। আমি লেনিনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, রাশিয়া তো লেনিনকে এভাবে রক্ষা করার চেষ্টা পুতিন করেন না। তো যাদবপুরে তার বিপ্লবীরা লেনিনকে এভাবে প্রোটেকশন করতে নেমে পড়েছে। কথা প্রসঙ্গে সুমন দা, কথা প্রসঙ্গে আপনি বললেন কাক কাকের মাংস খায় না, আপনি কথা প্রসঙ্গে বললেন, তাই আপনি বলছেন না সাংবাদিকদের ভূমিকার কথা। আমরা দেখলাম যাদবপুরের ঘটনার পর রিপাবলিক টিভির সাংবাদিকেরা সমস্বরে বলছেন, হ্যাঁ আমরা দালাল। তো যারা নিজেদেরকেই দালাল বলে ঘোষণা করে, তাদের ওপর যদি কেউ চড়াও হয়, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, সেটা কি খুব অন্যায় করা হয়? দেখুন, আমি রিপাবলিকের সাংবাদিকতার বিরোধী, কিন্তু আগেও আমি এটা বলেছি, আবারও বলছি, আমি যার সাংবাদিকতার বিরোধী তাকে আমি মারধর করব বা কোনো কিংবদন্তি শিল্পীর মতো ফোনে তাকে গালিগালাজ করব, এটা আমার পদ্ধতি না। কেন পদ্ধতি না সেটা মনে করিয়ে দিই। সিপিএম তো পড়াশোনা কম করে আজকাল। ওদের প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার অন্যতম সেরা বক্তৃতায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি তোমার মতের সমর্থক নই, কিন্তু তুমি যাতে তোমার মতটা প্রকাশ করতে পারো সেটা আমি শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করি। এবার অশিক্ষিত সিপিএম এবং অশিক্ষিত অতিবাম বলে এটা ভলতেয়ারের কথা, এটা ভলতেয়ারের কথা নয়, এটা ভলতেয়ারের জীবনীকারের কথা। কিন্তু সীতারাম ইয়েচুরি পার্লামেন্টে এটা দাঁড়িয়ে বলেছিলেন। আমি আবারও বলছি, আমি রিপাবলিকের বিরোধী, রিপাবলিকের সাংবাদিকতাকে আমি পছন্দ করি না, কিন্তু রিপাবলিককে যদি এই অতিবাম সাংবাদিকরা মারধর করে বা খুন করে, তাহলে আমি বলবো যে সেটারও আমি বিরোধী, কারণ রিপাবলিকের নিজের কথাটা বলার অধিকার আছে। ঠিক কথায় আমরা কথা বলছিলাম, যাদবপুর কি হেনস্থাপুর হয়ে গিয়েছে?
আমাদের সাথে দুই সাংবাদিক ছিলেন, প্রথিতযশা সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং এই সাংবাদিক নিগ্রহের কথা ঠিকই বলেছেন সুমন ভট্টাচার্য দা, বিশিষ্ট সাংবাদিক। আমরা প্রত্যেকেই সাংবাদিক, আমি পেশায় যেহেতু সাংবাদিক, যে কোনো সাংবাদিক তো একটা হাউসের প্রতিনিধিত্ব করছে, হাউসের নির্দিষ্ট করে দেওয়া কিছু ইস্যু থাকে, এজেন্ডা থাকে, সেই অনুযায়ী সে কাজ করছে। হ্যাঁ, হতেই পারে অনেক সময় আমরা সাংবাদিকতা ভুলে আমরা একটা সাম্প্রদায়িকতা বা বলুন বিচ্ছিন্নতাবাদ বা তার দিকে পা বাড়িয়ে ফেলছি, ওটা উত্তেজনা বশে হচ্ছে। হয়তো আমরা যে হাউসে কাজ করছি সেখানকার মালিককে সন্তুষ্ট করা বা তার ও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করার একটা ব্যাপার থাকছে। কিন্তু সাংবাদিক নিগ্রহ থেকে, ব্রাত্যবাবুকে নিগ্রহ থেকে, বাবুল সুপ্রিয় থেকে যাকেই নিগ্রহ করা হোক, এই বাম এবং অতি বাম ওখানে যে অন্যায়টা করেছে, সুমনদার কথা ধরেই বলছি যে যেভাবে অতি দক্ষিণপন্থী শক্তিশালী হচ্ছে কিন্তু এই অতি বামপন্থীর নক্কারজনক ভূমিকায়, এবং অতি দক্ষিণপন্থী দলের সংগঠন বা ছাত্র সংগঠনের সঙ্গে অতি বামপন্থীদের একটা অদ্ভুত মেলবন্ধন আছে। সেটা কিন্তু মাঝখান দিয়ে সাফার করছে যারা আমরা গণতন্ত্র প্রেমী, আমরা সাধারণ ছাত্রছাত্রী, তারা সাফার করছে। এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি, ওখানে যদি 500 জন ছাত্র থাকে যাদবপুরে, 5 জন এইরকম উগ্র বাম বা অতি বাম মনস্ক, যারা গণতন্ত্র মানে না, যারা নিজের মতবাদ অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। কিন্তু বাকি 495 জন কিন্তু পড়াশোনা করতে আসে, তারা নিজের যোগ্যতায় যাদবপুরের সুযোগ পেয়ে তারা উচ্চতর শিক্ষার জন্য এখানে পড়তে আসে, সেই সুযোগটা করে দিতে হবে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম আমাদের দুই প্রিয় সাংবাদিক সুমনদা এবং পার্থর সাথে। পার্থ আমার অত্যন্ত স্নেহের একজন ভাই বলা যেতে পারে, অত্যন্ত ভালো সাংবাদিকতা করছেও। সুমনদার কথা নতুন করে বলার কিছু নেই, সুমনদাকে আপনারা সকলেই চেনেন, তার লেখার সাথে আমরা সকলেই পরিচিত। এবার ঘটনা হচ্ছে দুজনেই একই কথা বললেন, যেটা হচ্ছে যে অতি বাম যখনই মানে বেড়ে ওঠে, অতি বেড়ে ওঠে, তখনই কিন্তু সেখানে অতি ডানটাও বেড়ে উঠতে শুরু করে। আমরা যে মুহূর্তে দেখেছি, আমরা কি যাদবপুরে সেই রকমই কিছু দেখতে চলেছি আগামী দিনে, যে এই তীব্র বামের বিরুদ্ধে তীব্র একটা ডান শক্তি উঠে এলো, এবং এই ডান শক্তি উঠে আসার পর পশ্চিমবাংলা থেকে যেমন বামেরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, যাদবপুর থেকেও কি এই বামেরা নিশ্চিহ্ন হয়ে যাবে? আমরা লক্ষ্য রাখবো সেই দিকে। আর আপনারা লক্ষ্য রাখুন এনকে ডিজিটালে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে জয়েন করলেন। আমরা দুই অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সমস্ত দর্শকদের। নমস্কার।